এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কদের অবস্থা, লুটপাট, ভাঙচুর, অত্যাচার। আর ইউনূস সাহেব এসে কি বললেন? আমরা কোনো দিয়ে দিই নেই, এটাকে বলে বাটপাড়ি, আন্তর্জাতিক বাটপাড়ি। এদিকে সমন্বয়ক সহ ডক্টর ইউনূসের বিরুদ্ধে একে একে অনেক অভিযোগ উঠছে। দেশের লুটপাট ও চাঁদাবাজির দায়ে কঠিন অবস্থা অনেক সমন্বয়কদের। ডক্টর ইউনূস এবার কঠিন তুপের মুখে আন্তর্জাতিক ষড়যন্ত্রে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেক বেশি অভিযোগ জমা করেছে দলটির নেতাদের বিরুদ্ধে। একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা হচ্ছে। দলটির নেতাদের বিরুদ্ধে মব সন্ত্রাস আর শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ। আরো ভয়ঙ্কর, টর্চার সেল গঠন করে চাঁদাবাজির জলজান্ত প্রমাণও গণমাধ্যমে ভাসছে এনসিপির মিত্র বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, যারা রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চেয়েছিল তারা কতটা বিতর্কের জালে বন্দী হবে। ইউনূস নিজেই তো একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। বাকি সবাইকে সতর্ক করার একটা প্রক্রিয়া এটি, এতে কোনো সন্দেহ নেই। এদিকে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গেজেট অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই। ইশরাককে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। মিরপুরের মুক্তিমান আতঙ্ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে চলছে চাঁদাবাজি এবং মব সন্ত্রাস। এই যে নির্বাচনের একটা আওয়াজ চলতেছে সব জায়গায়, সেখানে দেখা যাচ্ছে জামাত, বিএনপি, এমনকি নাগরিক পার্টি সবার মধ্যে একটা প্রিপারেশন চলতেছে, নির্বাচনী প্রিপারেশন। গতকালকে জামাত অভিমান করেছিল, সেই অভিমান আজকে ঘুচেছে। অভিমান ঘুচিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন দিয়ে তার অভিমান ঘুচিয়েছেন। ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস আসা মাত্র সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। সে কথা তো কেউ বলছে না। এই যে তথাকথিত সমন্বয়ক, এরা কি করেছে? বিচার বিভাগকে নষ্ট করেছে। এইভাবেই সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে রাজপথে নেমে আন্দোলনও করতেছে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খায় বিভিন্ন সময়, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য সারা দেশে ছড়িয়ে যায়। কাজে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাধ্যমও কিন্তু এখন বসে নাই, তারা বাংলাদেশের উপর চাপ দিচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে ইতিমধ্যে তারা অনেক কিছুই করতেছে। কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এবং সমন্বয়ক উপদেষ্টারা যে এই কার্যক্রমগুলো চালাচ্ছে, বিভিন্ন সময় তাদেরকে চাঁদাবাজি, লুটপাট এইসবের সাথেও জড়িত দেখা যাচ্ছে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কদের অবস্থা, মানে কি পরিমাণ আপনার লুটপাট আর ভাঙচুর, মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার। বর্তমান এই মিরপুরের যেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই অফিস এনসিপির, সেই অফিসের ছাদের উপরে কিংবা সেই অফিসের ভিতরে কি পরিমাণ মব জাস্টিস, দখলবাজিতা, চাঁদাবাজি, মানুষকে বাসায় থেকে কলার চেপে আপনার এনে হুমকি, ধমকি, মারধর, আর না জানি কত কিছু। সব কিছু কি আপনার ক্যামেরার সামনে আসে? কেবল তোমার তো একজন আসে, আশেপাশে না জানি আরো শত শত মানুষ এই এনসিপি নেতা কর্মীদের এই চাঁদাবাজি, মারধরের শিকার, না জানি আর কত শত মানুষ। এখন কথা হচ্ছে, এই এনসিপি যে আপনার ভুট্টো সাহেব নাহিদ ইসলাম, উনি বলতেছে যে আমরা ওনাকে চিনি না, মানে যে বা যারা নাকি এগুলা ঘটাইতেছে ওনাদেরকে নাকি উনি চিনে না। আর উল্টো দিকে এদের স্বৈরা শাসক বা এদের স্বৈরাচারীটা আসলে কোন স্টেজে কিংবা কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর হয়ে যে আপনার আস্তে আস্তে তারা মানে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি কল্পনারও বাইরে, আপনার আমার চিন্তাধারার বাহিরে। এই ভিডিওটা দেখেন, আরো বুঝে যাবেন। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে, বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হইতে পারে না। কি দেখলেন? বলছি না যে সমাজে এরা কতটা বিপজ্জনক আর কতটা ভয়ঙ্কর হইয়া উঠছে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে এরা আসলে কত বড় কাপুরুষের গড়ে কাপুরুষ, আমি এইভাবে বলবো। ওদের 14 গোষ্ঠী কাপুরুষ হলে আপনার বাসায় ঢুকে আপনার মা বোনদের উপরে আক্রমণ করে, বাসা বাড়িগুলো ভাঙচুর করে। আপনারা এই ছবিটা দেখেন, একটা ছোট্ট বাচ্চা, ছেলে নামে, যাই হোক সেটা আসলে বড় কথা না, তবে যাই হোক বাসা বাড়িতে ভাই ছোটখাটো বাচ্চা কাচ্চা থাকবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে, তারা এগুলো মনে করেন পরোয়া করে না। তাদের কি করতে হবে? তারা যেটা ডিমান্ড করবে সেই ডিমান্ড আপনাকে পূরণ করতে হবে। আর আপনি যদি তাদের ডিমান্ড পূরণ না করেন তাহলে আপনাকে হুমকি, ধমকি, ইভেন আপনার কলার বা গলার চেপে হলেও ধরে মিরপুরের অফিসে আপনাকে নিয়ে যাবে, ছাদের উপরে উঠাবে। ঠিক এভাবেই
আপনি দেখেন ওনার গালটা দেখেন, ঠিক এভাবেই আপনাকে লাত্তি, উষ্টা, ঘুষি, কিল, আরো না জানি কত ভয়ঙ্কর আপনার কি বলে মানে হিংস্র হায়নার মতো আপনার উপরে তারা মনে করেন চেপে পড়বে। বুঝতে পারছেন? বর্তমান এই হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী নেতাকর্মীদের অবস্থা। আর উল্টো দিকে এই ভুট্টো সাহেব জানেন কি বলে, যে আমি ওনাদেরকে নাকি চিনি না। আপনার বাংলাদেশের গণমাধ্যমকে জানাইছে যে যখন নাকি সাক্ষাৎকারে যায় তিনি ক্যামেরার সামনে আসতে চানই না। তিনি কেন আসতে চান না যদি তিনি ওনাকে নাই চিনে? তিনি কি বলে যে আচ্ছা শুনুন, আপনারা শুনুন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। আচ্ছা শুনলেন, দেখলেনও, মানে উনি বলছে যে কি উনি নাকি বিচারের দাবি জানাচ্ছে, ওনাদেরকে নাকি আইনের আওতায় আনা হোক। তারপর কি হলো যে ওনাদেরকে উনি চিনে না। এখন উনি আরও একটা মনে করেন অজুহাত দিতেই পারে যে আমার সাথে তো কত মানুষের ছবি তোলে। আচ্ছা ভাই, যখন নাকি 5ই আগস্ট ঘটে তখন হাজার হাজার মানুষ আপনাদের সাথে কি বলে সেলফি টেলফি নিছে, তো কয়জন যে চাঁদাবাজি করছে যারা নাকি আপনাদের মানে কি বলে যে ডাইন হাত আর হচ্ছে বাঁ হাত, তাই না? যারা নাকি আপনাদের খুবই ক্লোজ, একসাথে বসে বিড়ি সিগারেট, পান সিগারেট খান, চা পানি খান, নাকি ড্রিঙ্কস টিঙ্কস করেন, তারাই তো নাকি অন্য কেউ? আরে ভাই, এরা কত বড় স্বৈরাচার ভাবা যায়? এখন নাহিদ যে বললো যে উনি নাকি ওনাদেরকে চিনে না, তাহলে আসুন যারা নাকি এই ঘটনা ঘটাইছে তাদের বক্তব্য আমরা একটা শুনে আসি, তারা কি বলতেছে। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগের তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শালী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের, আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016 সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। শুনলেন, দেখলেনও, মানে ক্যাম্পাসের ভাই ব্রাদার আর খুবই ক্লোজ, আর ওদিকে নাহিদ কি বলতেছে যে উনি নাকি চিনে না। আর যারা নাকি এই ধরনের ঘটনাগুলা ঘটাইছে ওনারা কি বলতেছে, যখন নাকি আপনার দেখলো যে বাংলাদেশের গণমাধ্যমগুলা এগুলা টের পায়ে গেছে কিংবা রিপোর্ট করতেছে বা তাদের একটা ইন্টারভিউ নিবে এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা কতটুকু সত্য, আর এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কি করে ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়, ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়। কেন ভাই, কেন? মানে যখন নাকি উনি চাঁদা দেয় নাই, উনি করে নাই, সেই পর্যন্ত ঠিক ছিল। আর যখন নাকি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা আপনার প্রকাশ করতে শুরু করছে অন্যায়ের প্রতিবাদ, দেশবাসীকে জানান দিচ্ছে বা জানাইতেছে, ঠিক তখন আইসা বলে যে উনি আওয়ামী লীগের দোষর ছিল। এর জন্যই ওনাকে ঘরে থেকে তুলে নিয়ে আমাদের মিরপুরে ছাদের উপরে যে অফিস আছে সেই অফিসের উপরে নিয়ে ওনাকে চর থাপ্পড় লাত্তি উষ্টাগুচি আমরা দিছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকে দলটি পরিচিতি পেয়েছে সরকারের কিংস পার্টি হিসেবে, মানে সরকারের ছত্রছায়ায় আর সরকারি সুবিধা ব্যবহার করে দল গঠন ও পরিচালনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে। তবে গঠনের 4 মাসের মধ্যে তার চেয়েও অনেক বেশি অভিযোগ জমা পড়েছে দলটির নেতাদের বিরুদ্ধে। একের পর এক নতুন অভিযোগের স্তূপ জমা হচ্ছে। দলটির নেতাদের বিরুদ্ধে মব সন্ত্রাস আর শত শত কোটি টাকার দুর্নীতি অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ। আরো ভয়ঙ্কর, টর্চার সেল গঠন করে চাঁদাবাজির জলজান্ত প্রমাণও গণমাধ্যমে ভাসছে এনসিপির মিত্র বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, যারা রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চেয়েছিল তারা কতটা বিতর্কের জালে বন্দী হবে? আবার অনিয়ম, দুর্নীতি আর গুরুতর অপরাধের লম্বা তালিকা তৈরির পরও দলটির নেতাদের কারো বিরুদ্ধে গ্রহণযোগ্য ও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি। আনুষ্ঠানিক যাত্রার আগে দলটি মানুষের মনে বেশ প্রত্যাশা তৈরি করেছিল। মনে হচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে বুঝি একটি গুণগত পরিবর্তন আসছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হচ্ছে। কিন্তু দল গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই প্রত্যাশার জোয়ার ম্লান হয়ে গিয়েছে। 18 জুন দেশ টিভিতে একটি রিপোর্ট প্রচারিত হয় যার শিরোনাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল। এই বৈষম্য বিরোধী হলো এনসিপির একটি ফোর্স, বলা হয় এটি ছিল তাদের রুট বা মূল। দেশ টিভির রিপোর্টটিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিসে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে। এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন অভিযুক্তদের অধিকাংশই এনসিপির আহ্বায়ক, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে মিরপুরের প্রভাব বিস্তার করেন। তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ দেন।
শুধু সরকারি দপ্তরেই নয়, মিরপুরের বিভিন্ন বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও আছে। ভুক্তভোগীরা এতটাই আতঙ্কিত যে বিচার চাওয়া তো দূরে থাক, অভিযোগ জানানোর মানসিক অবস্থাতেও নেই। বরাবরের মতোই এনসিপি নেতা নাহিদ ইসলাম অবশ্য অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন। টর্চার সেলের এই অভিযোগ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তখন এনসিপি নেতা সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেশ দগদগে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একাধিক অডিও ফাঁস করেন তিনি। অবশ্য 17 জুন এনসিপির এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে ঘটনাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। সেই পোস্টে তিনি দাবি করেছেন তিনি কোনো অপরাধ করেননি, এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং তিনি ডিজার্ভ করেন না। বিষয়টিকে তিনি স্মিয়ার ক্যাম্পেইন হিসেবে মন্তব্য করে বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তার আগেই অবশ্য তার দল এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যদিও এনসিপির ওই নোটিশে বলা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগের জবাব চাওয়া হয়েছে। দর্শক খেয়াল করে দেখুন, যৌন হয়রানি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি গুরুতর অপরাধ হলেও দলটি এটাকে বলতে চায় নৈতিক স্খলনজনিত অপরাধ। এনসিপি 5 দিনের মধ্যে সরওয়ার তুষারকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরওয়ার তুষারকে এনসিপি সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে। অথচ গণমাধ্যমের খবরে বলা হয়েছে 2021 সালে সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ ছিল এবং তখন তদন্ত কমিটি এ বিষয়ে রিপোর্টও দিয়েছিল। গত 6 মে সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। তিনি ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতেও এর তথ্য জানিয়েছিলেন। ওই বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফাও স্বাক্ষর করেছিলেন। এবার আবারও একই ধরনের অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এনসিপির এই কারণ দর্শানো নোটিশ বরাবরের মতোই আইওয়াশ কিনা। কারণ সার্জিস আলম, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকে এর আগে এমন কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংগঠনটিকে দেখা যায়নি। দর্শক, দল গঠনের পর 18 জুন পর্যন্ত এনসিপির বয়স মাত্র 3 মাস 10 দিন, দিনের হিসেবে 130 দিন। এই দ্রুততম সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠা 400 কোটি টাকা কমিশন বাণিজ্য অতীতের সব অভিযোগকে ছাড়িয়ে গিয়েছিল। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অবৈধ তদবির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও এখনো স্থায়ী বহিষ্কার করা হয়নি। দুর্নীতি দমন কমিশন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বটে, কিন্তু এখনো দৃশ্যমান তেমন কিছুই দেখা যায়নি। এনসিপির সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফরাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ অনেক অনেক ভালো কাজ করেছে। আওয়ামী লীগ আমি করি না ভাই, আওয়ামী লীগের আমি মাপ চাই। আওয়ামী লীগের কোনো কথা আমি নিব না। আমি যে এতগুলো প্রজেক্ট বললাম কোন সরকার করেছে? এরশাদ করেছে। জিয়াউর রহমান কোদাল দিয়ে মাটি কুপিয়ে ছবি তুলেছেন। কিন্তু খাম্বা বাংলাদেশ কি করেছে? কোন রাজনৈতিক দল কি করেছে বলেন আমাকে? এতগুলো যে প্রজেক্ট করেছে তো এই আমরা তো হাওয়া ভবন থেকে বাংলাদেশ পরিচালিত হতে দেখেছি, দেখি নাই? তাহলে এইসব কথা বলবেন না, আমাকে এসব বলবেন না, আমাকে এইটার জবাব দেন, এইটার জবাব দেন। এতগুলো যে করেছে আরো অনেকগুলো আছে, আমি আপনাকে বলতে পারবো। ডক্টর ইউনূস কি করেছেন? ডক্টর ইউনূস আসা মাত্র সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছেন, সে কথা তো কেউ বলছে না। এই যে তথাকথিত সমন্বয়ক, এরা কি করেছে? বিচার বিভাগকে নষ্ট করেছে, এরা গার্মেন্টস শিল্পকে নষ্ট করেছে, এরা দেশের উপার্জনকে নষ্ট করেছে, প্রতিবেশী দেশকে শত্রু করে তুলেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ, বাংলাদেশের চাষিরা আজকে রপ্তানি করতে পারছে না কোনো ওদের ফসল। একটা ফুলকপির দাম 1 টাকা করেছে। এগুলো কেন? আমাদের সঙ্গে মিয়ানমারের শত্রুতা। দুটি মাত্র দেশের সঙ্গে আমাদের সীমান্ত, তাদের সঙ্গে আমাদের শত্রুতা। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, কালকে দিবে পানি ছেড়ে। এগুলোর জন্য সরাসরি আমি ডক্টর ইউনূসকে দোষ দেব না। কেন দেব না? কারণ উনি বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে
তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, তার ডান হাত বাঁ হাত হয়ে দাঁড়িয়েছে জামাতে ইসলাম এবং শিবিরের কর্মীরা। ওকে, এর মধ্যে জামাত বলতে আমি কিন্তু সবগুলো ইসলামী সন্ত্রাসী দল যেগুলো আছে সবগুলোকে মিন করছি, কারণ জামাত নিজের নামে কখনো করে না, ওরা নাম ভারিয়ে করে কাজ। বাট ওদের সঙ্গে হিজবুত তাহরির আছে, হরকতুল জিহাদ আছে, ওদের সঙ্গে লস্করি তৈয়বা আছে, ওদের সঙ্গে আরো যেগুলোর নাম আমি মুখস্থ করতে পারিনি, এই সবগুলো যোগাযোগ আছে এবং এরা সবাই ডক্টর ইউনূসকে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। প্রতিটা সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিচ্ছে। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রতিবেশী দেশ যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন, হ্যাঁ, তার রাজনীতিক জ্ঞান থাকলে, তার ঘটে যদি বিশ্ব রাজনীতির কোন রকম মানে সেন্স থাকতো, তিনি এই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে ফর নো রিজন এটা নিয়ে উনি ঝগড়া, তার 7 সিস্টার্স খেয়ে দিব, হ্যাঁ আমরা চাগিয়ে দিব, এইসব কথা বলাটা অত্যন্ত ধৃষ্টতা এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভারত ডেফিনেটলি আমাদের চেয়ে 17 গুণ বড় দেশ এবং প্রচন্ড শক্তিশালী। আমাদের চারদিকে ওদের বর্ডার, একটা কোনা একটুখানি মিয়ানমার আছে, আর বাদ বাকি সবই ভারত। হ্যাঁ, বাংলাদেশের বুকের ভেতরে ঢুকে আছে ত্রিপুরা। আপনি যদি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন। চিকেন নেক করে ভারতকে উত্তপ্ত করার কোনো দরকার আছে? ভারতের একটা চিকেন নেক আছে, বাংলাদেশেরও তো আছে, ওরা তো বলেছে বাংলাদেশেরও চিকেন নেক আছে। হ্যাঁ, ত্রিপুরার সীমানা থেকে 22 কিলোমিটার সমুদ্র নোয়াখালীর উপর দিয়ে। তো এগুলো প্রতিবেশীর সঙ্গে এগুলো করে লাভটা কি হয়েছে? যে দেশের ভেতর দিয়ে সবগুলো নদী এসছে আমাদের দেশে, যাদের সঙ্গে সুসম্পর্ক করে হ্যাঁ আমরা বেনিফিটেড হব। যে দেশ থেকে আমাদের সুতা আমদানি হয় আমাদের গার্মেন্টস চলার জন্য, আজকে সবই আমদানি হচ্ছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, বর্ডারটা বন্ধ হয়ে গেছে, আনতে হচ্ছে সমুদ্র পথে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে 3 গুণ। কেমন লাগছে? ক্ষতি হচ্ছে কার? আমাদের মেয়েগুলো সব বেকার হয়ে ঘরে ফিরে গেছে। 50% গার্মেন্টস শিল্প। ভারত বিরোধিতা করেই তো জামাত এবং বিএনপি ভোট পায়। জামাত এবং বিএনপি ভারত বিরোধিতাকে তারা ধর্মের মতো জ্ঞান করে। জামাত তো মনে করে যে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দেয়, গাজওয়াতুল হিন্দ করবো আমরা, ভারত দখল করে ফেলবো। ওই রাওয়া ক্লাবে ওই রিটায়ার্ড আর্মি অফিসাররা যেখানে সারাক্ষণ বসে বসে সারাবান তহুরা পান করে, তারা বেরিয়ে এসে ক্যামেরার সামনে হুঙ্কার দিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো। এই ফাজিল কমেন্টগুলোর কি দরকার ছিল? কেন ভারতের সঙ্গে আমাদের শত্রু হতে হবে? কেন হতে হবে? কি করেছে ভারত? ভারত বলেছে 25 লক্ষ এমপ্লয়ি ভারতের, আমাদের আইনমন্ত্রী বলেছেন, এখন চুপ মেরে গিয়েছেন মুখে কুলু পেটে। ভারত যেমন আমাদের সহযোগী প্রতিবেশী রাষ্ট্র, ভারতের কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষ খুব, আমরা পানিটা পেলাম না, তিস্তার পানিটা এত বছর পেলাম না। আপনারা তিস্তার পানি পাবেন না কেন? পানি তো সবকিছু দেয় ওরা। পানি যখন বন্ধ করেছিল পদ্মা শুকায় মরুভূমি হয়ে গেছিল, আমি নিজে চোখে দেখেছি। পানি তো ঠিক মতো আসে, ও তো বাদ দিয়েছে তার দেশের নদীর উপরে। তারা নয়, চায়নাও যে বাদ দিয়েছে আপনি জানেন? চায়না যে ব্রহ্মপুত্র বাদ দিয়েছে, আমি আমার হিসাব পাচ্ছি না, সেটা হচ্ছে বড় বিষয়। তিস্তাটা নির্ধারণ করেছে কে? কিভাবে নির্ধারিত হয়েছে? কেন সেখানে কূটনৈতিক সুসম্পর্ক নেই? যেখানে বলা যায় যে আমার এতখানি পানি দরকার, আপনি দিবেন না কেন? গতকালকে জামাত অভিমান করেছিল, সেই অভিমান আজকে ঘুচেছে। অভিমান ঘুচিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন দিয়ে তার অভিমান ঘুচিয়েছেন। গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত যোগ দেয়নি, আজকে যোগ দিয়েছিল। অভিমান ভাঙিয়ে মিটিংয়ে এনেই জামাতকে বেশি বেশি সুযোগ দেয়া হয়েছে কথা বলার জন্য, এবং সেই কারণে লঙ্কা কাণ্ডও দেখা গেছে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে। সেখানে প্রথমবারের মতো ওয়াক আউটের ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি দল মিটিং ছেড়ে চলে গিয়েছেন। কেন জামাতকে সরকার এত বেশি গুরুত্ব দিল, কিংবা জামাতের অভিমানের ভিত্তিতেই সরকার এতটা বেশি তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছে কিনা, যখন অনাস্থায় যাওয়ার চেষ্টা করছে জামাত, কি হলো সেখানে, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনটাতে। বলছিলাম জামাতের অভিমান। গতকালকে অভিমান করে জামাত মিটিংয়ে যোগ দেয়নি, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যোগ দেয়নি, এবং জামাতের অভিমানের প্রেক্ষিতেই আমরা বলেছিলাম যে বিএনপির দিকে সরকার এক ধরনের ঝুঁকে গেছে, এমন অভিযোগ জামাতের এবং এনসিপির। বিএনপির সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে, এবং সেই সখ্যতার ফলে যখন জামাত এবং এনসিপির সঙ্গে সম্পর্কে ফাটল ধরছে, ঠিক সেই সময় বিএনপি তাদের ক্ষমতা আরোহণের পরে সঠিকভাবে দেশ চালানোর জন্য নির্বাচনের আগে আগে ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলতে পারে,
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে যে কোনো ফরম্যাটে তাকে নির্বাচনের সুযোগ দিয়ে সবার অংশগ্রহণে নির্বাচনের তত্ত্বে আসতে পারে, কারণ আন্তর্জাতিক সাপোর্টের প্রয়োজন সরকার গঠনের পরে যে কোনো দলের জন্যই। নির্বাচনকে যদি অগ্রহণযোগ্য বলা হয় তাহলে পরবর্তীতে সরকার চালানো অনেক কঠিন কাজ হবে, যেটার প্রমাণ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। ঠিক একই রকম বিপদে বিএনপি পড়তে চাইবে না, তাই হয়তো শেষ পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের যে তত্ত্ব, সর্বশেষ জাতিসংঘ যে নির্বাচনের তত্ত্বের কথা বলছে সেই তত্ত্বে বিএনপি যেতে পারে। এই ভয় থেকেই হয়তো এনসিপি এবং জামাত বিএনপির সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকটাকে খুব ভালোভাবে নেয়নি। সেই কারণে জামাত গতকালকে অভিমান করে মিটিংয়ে অংশগ্রহণ করেনি। প্রধান উপদেষ্টা তাদের অভিমান ভাঙিয়েছেন, অভিমান ভাঙিয়ে আজকে মিটিংয়ে এনেছিলেন। মিটিংয়ে এনে হলো লঙ্কা কাণ্ড। সেখানে জামাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো, জামাতকে অনেক বেশি কথা বলতে সুযোগ দেওয়া হলো, জামাতকে এত বেশি গুরুত্ব দেওয়া হলো যে অন্য দলগুলো গণফোরাম, সিপিবি সহ বেশ কিছু দল গোস্বা করলো এবং পরিস্থিতি নিরপেক্ষ না থাকার অভিযোগে তারা মিটিং বয়কট করে চলে গেল। এমন ঘটনা আমরা দেখলাম। মিটিংয়ে কি হলো, গণমাধ্যম কি বলছে শুনে নেওয়া যাক। বুধবার বিকেলে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ স্থল থেকে বের হয়ে যান। এ সময় তিনি বলেন, এটা কিসের সংলাপ হচ্ছে, কার সাথে সংলাপ করব, তারা যা ইচ্ছা তাই করছে। এরপর বের হন সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও দুজন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স। পরে কথা বলেন সেলিম। রুহিন হোসেন প্রিন্স বলেন, নিচতলায় তিনি নেমে এসে বলেন, এখানে বৈষম্য হচ্ছে, জামাতের 3 জনকে বক্তব্য দিতে দেয়া হয়েছে। অর্থাৎ একই মিটিংয়ে জামাতের 3 জন বক্তব্য দিয়েছেন, আমাদের একজনকে বক্তব্য দিতে গেলেও সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে কমিশন তো নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি, এমন কথাও তিনি বলেছেন যে তারা সেই কার্যক্রম কমিশন নোট করে পরে সরি বলেছে, তারপরে আবার তারা ফিরে গেছে। এর আগে রুহিন হোসেন বলেছেন, ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না। জাতীয় পার্টিকে প্রোটোকল দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং তার লোকজন। জাতীয় পার্টিকে রক্ষা করা, প্রোটেক্ট করা এবং তাদেরকে নির্বাচনের উপযোগী হিসাবে গড়ে তোলা, এটা আওয়ামী লীগের নির্বাচনী প্ল্যান বি, যার অংশ হিসাবে জাতীয় পার্টি অলরেডি মাঠে নেমে গেছে। ভারত, ওয়াকার, এমনকি বিএনপি, আপনি যদি বিএনপির যে ক্রয়কৃত কিছু বুদ্ধিজীবী আছে, ইউটিউবার আছে, যেমন ডাক্তার জাহেদ, মানুষকে বলে যে উগ্রবাদী জাহেদ, মানে ইসলামপন্থী দেখলেই উগ্রবাদী, সব ইসলামপন্থীদের ঢালাওভাবে উগ্রবাদী ট্যাগ দেয়, যেটা হাসিনাও করেনি। হাসিনা ক্যাটাগরি করে ডিভাইড করে তারপরে উগ্রবাদী হতো, আর ডাক্তার জাহেদের মতো সবাই উগ্রবাদী। যাই হোক, এরা সবাই এখন জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়, বিএনপিও চায়। কারণ আওয়ামী লীগের প্ল্যান এ ছিল যে তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে, রিফাইন্ড আওয়ামী লীগকে নতুন কমিটি গঠন করে হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান এদেরকে বাদ দিয়ে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু আওয়ামী লীগই নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত, যার ফলে আওয়ামী লীগের লোকজন এখন নির্বাচন করবে জাতীয় পার্টির ব্যানারে, জাতীয় পার্টির আন্ডারে, জাতীয় পার্টির মাধ্যমে। সেই জন্যে জিএম কাদেরকে প্রস্তুত করছে। এই যে দেখেন, জিএম কাদের ভয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু না, সরকারের বিরুদ্ধে কঠিন কঠিন কথা বলছে এবং নানান বাধা বিপত্তি অতিক্রম করে মাঠে নামছে মাঝে মাঝে। মানে জিএম কাদের সম্পত্তি জব্দ, দেশ থেকে নিষেধাজ্ঞা, জেলে থাকার কথা, কিন্তু সে জিএম কাদের কথা বলছেন বড় বড়। এই সাহসটা পেল কোথায়? এই সাহসটা পেল ওয়াকারের কাছ থেকে। এমনকি সরকারেরও কেউ কেউ তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তুমি বলো, সমস্যা নেই। অথচ এই জাতীয় পার্টি যা করেছে, যেভাবে নগ্নভাবে ভারতের দালালি করেছে, যেভাবে আওয়ামী লীগকে সার্ভিস দিয়েছে, ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না। পিনাকি ভট্টাচার্যদের উদ্যোগ নেওয়া দরকার, কিন্তু
ধানমন্ডি 32 জয় বাংলা করেছে বিপ্লবী জনতা। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার আলোচনা সমালোচনা করে। গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।